সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের কৃষি ঋণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের কৃষি বিপণনের সমস্যা সমাধান এবং কৃষি বিপণনে রাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে। আজকে আমরা বাংলাদেশের কৃষকেরা যে কৃষি ঋণ গ্রহণ করে, কেন গ্রহণ করে এবং কৃষি ঋণের প্রকারভেদগুলো কী কী, একই সাথে কৃষি ঋণের উৎসগুলো কী কী, অর্থাৎ কৃষকেরা কোথা থেকে ঋণ গ্রহণ করে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি উপকরণ ক্রয় ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য কৃষকেরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। এখন কৃষক কেন ঋণ গ্রহণ করে বা কৃষকদের ঋণ গ্রহণের কারণ কি, সেগুলো আমরা আলোচনা করব। উৎপাদনের চলতি ব্যয় সংকুলন। সাধারণত কৃষকেরা যে সকল ফসল উৎপাদন করে সেগুলোর উৎপাদন করে বাজারে বিক্রি করে আয়ের আগ পর্যন্ত প্রায় 3 থেকে 6 মাস অপেক্ষা করতে হয়। এখন এই 3 থেকে 6 মাস অপেক্ষা করতে হয়। এই সময়ের মধ্যে ফসল উৎপাদনের জন্য বিভিন্নভাবে একজন কৃষককে ব্যয় করতে হয়, যা কৃষকের দারিদ্রতার কারণে সবসময় সম্ভব হয়ে ওঠে না। ফলে কৃষককে ঋণ গ্রহণ করতে হয়, যেমন বীজ কেনার জন্য, সার কেনার জন্য, পরিচর্যার জন্য, কীটনাশক কেনার জন্য, এগুলোর ব্যয় নির্বাহের জন্য কৃষক ঋণ গ্রহণ করে থাকে। বিনিয়োগ। কৃষক কৃষিক্ষেত্রে বিনিয়োগ করে থাকে। কিভাবে করে থাকে? যে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য মূলধনী দ্রব্য ক্রয়ের জন্য যে ব্যয় করে সেটাকে কৃষিতে বিনিয়োগ বলা হয়। অর্থাৎ কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক মূলধনী দ্রব্য ক্রয় করার জন্য যে ব্যয় করে সেই ব্যয়কেই বলা হচ্ছে বিনিয়োগ। যেমন জমির স্থায়ী উন্নয়ন,
নলকূপ স্থাপন, গভীর নলকূপ স্থাপন, থ্যাসার থ্যাসার উন্নয়ন বা থ্যাসার ক্রয় ইত্যাদি ক্ষেত্রে কৃষক অর্থ ব্যয় করে থাকে, যেগুলো কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন। তাহলে কৃষক বিনিয়োগ করে কিভাবে? যে পাম্প, নলকূপ, থ্যাসার উইডার ক্রয়, জমি ক্রয় ইত্যাদি ক্ষেত্রে কৃষক বিনিয়োগ করে থাকে। প্রাক্তন ঋণ পরিশোধ। বাংলাদেশের কৃষকরা অধিকাংশই দরিদ্র এবং তারা বংশ পরম্পরায় ঋণে জর্জরিত থাকে, যে কারণে প্রাক্তন ঋণ পরিশোধ করতে গিয়ে কৃষকদেরকে আবার ঋণের প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রাক্তন ঋণ পরিশোধ করতে গিয়ে কৃষকেরা ঋণ গ্রহণ করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে নিজের জীবন নির্বাহের জন্য কৃষকদেরকে ঋণ গ্রহণ করতে হয়, অথবা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার কারণে কৃষক সারা বছরে তার খাবার নিশ্চিত করতে পারে না। কিছু সময় খাবার নিশ্চিত করার জন্য কৃষকদেরকে ঋণ গ্রহণ করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে নদী ভাঙ্গনে অনেক কৃষক সর্বহারা হয়ে যায়। তখন নিজের অস্তিত্ব টিকানোর জন্য কৃষক বাধ্য হয়ে ঋণ গ্রহণ করে থাকে। পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য কৃষক ঋণ গ্রহণ করে থাকে। অনেক সময় পারিবারিক বাজেটে ঘাটতি থাকলে তখন কৃষক ঋণ গ্রহণ করে থাকে। এছাড়া বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সম্পন্ন করার জন্য ঋণ গ্রহণ করে থাকে। ছেলে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিদেশ পাঠানোর ক্ষেত্রে ঋণ গ্রহণ করে থাকে। ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার ক্ষেত্রেও কৃষকেরা ঋণ গ্রহণ করে থাকে। এভাবে বিভিন্ন পারিবারিক প্রয়োজনে কৃষক ঋণ গ্রহণ করে থাকে। তো এখন দেখব যে কৃষি ঋণের উৎসসমূহ কি কি।
প্রাতিষ্ঠানিক উৎস কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ও শর্ত মেনে চলে যে সকল আর্থিক প্রতিষ্ঠান ঋণদান কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে প্রাতিষ্ঠানিক উৎস বলে। আবারও বলছি, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ও শর্তাবলী মেনে চলে বা শর্তাবলীর অধীনে যে সকল আর্থিক প্রতিষ্ঠান ঋণদান কার্যক্রম পরিচালনা করে সেগুলোকে প্রাতিষ্ঠানিক উৎস বলে। বাণিজ্যিক ব্যাংক সমূহ কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক ও সমিতি ইত্যাদি। বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক সমূহ সরকারি এবং বেসরকারি। কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক ও সমিতি, সেটা পল্লী উন্নয়ন বোর্ড। পল্লী উন্নয়ন বোর্ড।
কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সাধারণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত নয় এমন কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো নিজস্ব নিয়ম অনুযায়ী ঋণদান কার্যক্রম পরিচালনা করে থাকে। সেগুলোকে বলা হয় আনুষ্ঠানিক উৎস, যেমন গ্রামীণ ব্যাংক এবং বিভিন্ন এনজিও। কেন্দ্রীয় ব্যাংকের নিয়মের বাইরে থেকে ব্যক্তিগত পর্যায়ে নিজস্ব শর্তানুসারে ঋণদান কার্যক্রম পরিচালনা করলে তাকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। যেমন আমরা দেখি গ্রামের মধ্যে যে ধনী কৃষক, দালাল, ব্যাপারী, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী, দোকানদার ইত্যাদি লোকজন এই ধরনের ঋণদান কার্যক্রম পরিচালনা করে থাকে। কৃষি ঋণের প্রকারভেদ। এখন আমরা আলোচনা করব কৃষি ঋণের প্রকারভেদ নিয়ে।
সময়ের ভিত্তিতে কৃষি ঋণ তিন প্রকার: স্বল্প মেয়াদী কৃষি ঋণ, মধ্যম মেয়াদী কৃষি ঋণ এবং দীর্ঘমেয়াদী কৃষি ঋণ। স্বল্প মেয়াদী কৃষি ঋণ 15 মাস বা তার কম সময়ের মধ্যে যে ঋণ পরিশোধ করতে হয় তাকে স্বল্প মেয়াদী কৃষি ঋণ বলে। সাধারণত সার, বীজ, কীটনাশক ক্রয়ের জন্য এ ধরনের ঋণ প্রদান করা হয়। মধ্যমেয়াদী কৃষি ঋণ 15 মাস থেকে 5 বছর সময়ের মধ্যে যে ঋণ পরিশোধ করা হয় তাকে মধ্যম মেয়াদী কৃষি ঋণ বলে। মধ্যমেয়াদী কৃষি ঋণ গরু, মহিষ, ক্ষুদ্র যন্ত্রপাতি ক্রয় এবং তা মেরামতের জন্য প্রদান করা হয়। দীর্ঘমেয়াদী কৃষি ঋণ 5 বছর থেকে 20 বছর সময়ের মধ্যে যে ঋণ পরিশোধ করা হয় তাকে দীর্ঘমেয়াদী কৃষি ঋণ বলা হয়। জমির স্থায়ী উন্নয়ন, ট্রাক্টর ক্রয় এবং ভারী যন্ত্রপাতি ক্রয় এর জন্য এই দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা হয়। তাহলে আমি আবারও বলছি যে সময়ের ভিত্তিতে কৃষি ঋণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। স্বল্প মেয়াদী, যেটা 15 মাস বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করা হয়। সাধারণত সার, বীজ, কীটনাশক ইত্যাদি ক্রয়ের জন্য এই ঋণ প্রদান করা হয়। মধ্যম মেয়াদী কৃষি ঋণ সাধারণত 15 মাস থেকে 5 বছর সময়ের মধ্যে এই ঋণ পরিশোধ করা হয়। গরু, মহিষ এবং ক্ষুদ্র যন্ত্রপাতি ক্রয় ও মেরামতের জন্য এই ঋণ প্রদান করা হয়। দীর্ঘমেয়াদী কৃষি ঋণ যে 5 বছর থেকে 20 বছর সময়ের মধ্যে এই ঋণ পরিশোধ করা হয়। সাধারণত ট্রাক্টর ক্রয়, ভারী যন্ত্রপাতি ক্রয় এবং জমি ক্রয়ের জন্য বা জমির স্থায়ী উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করা হয়। উৎপাদনশীল ঋণ। উদ্দেশ্যের দিক থেকে কৃষি ঋণ 3 প্রকার: উৎপাদনশীল ঋণ, ভোগ্য ঋণ এবং অনুৎপাদনশীল ঋণ। উৎপাদনশীল ঋণ হচ্ছে যে ঋণ সরাসরি কৃষির উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। আবারও বলছি, যে ঋণ সরাসরি বা প্রত্যক্ষভাবে কৃষির উৎপাদনশীলতাকে প্রভাবিত করে তাকে উৎপাদনশীল ঋণ বলে। যেমন সার, বীজ, কীটনাশক, ওষুধ, মজুরি দেয়া, জমির উন্নয়ন, এগুলো সরাসরি কৃষির উৎপাদনকে প্রভাবিত করে। ভোগ্য ঋণ উৎপাদনশীল। ভোগ্য ঋণ হচ্ছে যে মানুষ, সাধারণত আমাদের দেশের কৃষকেরা অত্যন্ত দরিদ্র,
কৃষকেরা যে ফসল উৎপাদন করে তা দিয়ে একজন কৃষকের বা একটা কৃষি পরিবারের বছরের সকল সময় ভোগ ব্যয় নির্বাহ করা সম্ভব হয় না। ফলে বছরের কিছু সময় তাদেরকে ভোগের জন্য ব্যয় নির্বাহ করতে হয়। আর এই ব্যয় নির্বাহ করার জন্য কৃষককে কৃষি ঋণ গ্রহণ করতে হয়। অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট সময়ে ভোগ ব্যয় নির্বাহের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে থাকে তাকে ভোগ্য ঋণ বলে। আমি সহজভাবে যদি বলি যে কৃষক ভোগের উদ্দেশ্যে যে ঋণ গ্রহণ করে থাকে তাকে ভোগ্য ঋণ বলে। অনুৎপাদনশীল ঋণ, যে ভোগ্য এবং উৎপাদনশীল ঋণ ব্যতীত যে কৃষক যে ঋণ গ্রহণ করে থাকে তাকে অনুৎপাদনশীল ঋণ বলা হয়। ভোগ্য অর্থাৎ কৃষক ভোগের উদ্দেশ্যে যে ঋণ গ্রহণ করে এবং উৎপাদনশীল ঋণ ব্যতীত কৃষক যে ঋণ গ্রহণ করে থাকে তাকে অনুৎপাদনশীল ঋণ বলে। যেমন মামলা মোকদ্দমার জন্য কৃষক ঋণ গ্রহণ করে থাকে, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যয় নির্বাহের জন্য ঋণ গ্রহণ করে থাকে, জন্ম, মৃত্যু, জন্মদিন পালন ইত্যাদির জন্য কৃষক ঋণ গ্রহণ করে থাকে। এগুলো হচ্ছে অনুৎপাদনশীল ঋণ। তিন নম্বর হচ্ছে বন্ধকের ভিত্তিতে। বন্ধকের ভিত্তিতে ঋণ দুই প্রকার, একটা হচ্ছে জমি বন্ধক রেখে ঋণ, আর একটা হচ্ছে ঋণের টাকা পরিশোধের নিশ্চয়তা প্রদানের জন্য অস্থাবর সম্পত্তির অতিরিক্ত বন্ধক। অস্থাবর সম্পত্তির অতিরিক্ত বন্ধক, আমি আবারও বলছি যে বন্ধকের ভিত্তিতে ঋণ দুই প্রকার, একটা হচ্ছে জমি বন্ধক রেখে ঋণ, আর একটা হচ্ছে ঋণের টাকা পরিশোধের নিশ্চয়তা প্রদানের জন্য অস্থাবর সম্পত্তির অতিরিক্ত বন্ধক। চতুর্থ হচ্ছে ব্যক্তিগত ঋণ। তো এটাই ছিল মূলত আমাদের যে কৃষি ঋণের যে প্রকারভেদ, যে চারটা ভিত্তিতে আমরা প্রকারভেদ আলোচনা করলাম। উদ্দেশ্যের দিক থেকে, সময়ের দিক থেকে, বন্ধকের ভিত্তিতে এবং ব্যক্তিগত ঋণ, এই চার প্রকারের ঋণ। এবং আমরা আলোচনা করেছি কৃষি ঋণের উৎস, আমরা বলেছি তিন ধরনের উৎস, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক এবং উপানুষ্ঠানিক। একই সাথে আমরা আলোচনা করেছি কৃষি ঋণ কী এবং কৃষক কেন ঋণ গ্রহণ করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ এবং নিরাপদে থাকবো। সবাইকে ধন্যবাদ।